1984 সালের 1 মার্চ গাজীপুর মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করে সরকার। এরপরই একে একে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা গড়ে ওঠার ফলে ভাওয়াল নগরীর এই অঞ্চল পরিণত হয়েছে শিল্পাঞ্চলে। এরপরও সরকারি তথ্য বাতায়নের সূত্র বলছে এখানকার 57% মানুষের পেশাই কৃষি। তবে তাদের পেশা কৃষি হলেও তাদের নেশা অবসরের আড্ডায় স্থানীয় সমস্যাগুলোর পাশাপাশি সমকালীন রাজনৈতিক ভাবনা নিয়ে চায়ের কাপে ঝড় তোলার। অলিম্পিক নাটি বিস্কুটের সৌজন্যে সেই চায়ের কাপের ঝড় দেখতে আমরা এবার এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খিলপাড়া গ্রামে। চলুন দেখি চায়ের কাপের সেই ঝড় কতটা গঠনমূলক। এই গাজীপুরে তো একের পর এক শিল্প কারখানা গড়ে উঠছে, এর ফলে কি স্থানীয় যে পরিবেশ, এই পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, কিংবা স্থানীয় যে অধিবাসী তাদের কি সমস্যা হচ্ছে? প্রথমে আমি জায়গাটা বলতেছি আর কি, পরে আমি ফ্যাক্টরির দিকে যাই। আমার যে মনে করেন 10 বিঘা জায়গা আছে বা আপনারই আছে, আপনি 10 বিঘা জায়গা একটা স্বাভাবিক কিনে নিল ঢাকা থেকে আসা, কিনে নেওয়ার পরে আপনারা যে দামে আমারটাও ওই দামই বলছে, কিন্তু আমি প্রথম দিলাম না, হয়তো আমি পরে বেশি বেচবো এই আশায় আর কি লোভে। তারপরে যখন আমি না দিলাম, ওই আমার মনে করে মানতে চেপে ফেলে আর কি, আপনারটা সহ আমারটা সহ মাঝখানে রেখে বাউন্ডারি করছে। পরে আমার কারণে অকারণে বাধ্য হয়ে আপনারা আমার কম দিতে দিব, বিভিন্ন কারণ দালাল ধরে দেওয়া লাগবে। এলাকায় কিছু লোকজন আছে যারা নাকি স্থানীয়ভাবে ক্ষমতাশালী বা যাদের সরকার ক্ষমতা, তাদের লোকজন ধৈরা হেরাও কিছু খাইব, হেরাও কিছু, মানে আমারটা পুরোটা নিয়ে গেল আর কি। বিএনপির সময় এটা হয়তো, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের কোনো ঘটনা জিম্মি করে জায়গা বিক্রি করা বা দালালির যে দৌরাত্ম, এটা নাই। ওদের ভবিষ্যতে আমি মনে করি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এখানে সবসময়, আমি 10 কিলো না, আমি মনে করি আমাদের এই অঞ্চলে আমরা অবশ্যই যা এখানে টোটালি ক্লিয়ার আওয়ামী লীগ সুন্দর একটি পরিচ্ছন্ন রাজনীতি করে। কারণ হইল এখানে আগের যে প্লটের বরাদ্দ বৈষম্য ছিল, যারা এই দেশের বিএনপির সমর্থক ছিল এবং এই দেশে যারা বিএনপির বড় বড় নেতা ছিল, অধিকাংশ ধনাঢ্য ব্যক্তি, এবং তারাই অধিকাংশ এই দেশের প্লট এবং প্লটের মালিক। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই কিছুদিন আগেই গণমাধ্যমের প্রকাশিত একটা প্রতিবেদনে আমরা দেখেছি যে গাজীপুরে 90% ভারী যে শিল্প কারখানাগুলো, এগুলো বনাঞ্চলের সরকারি খাস জমিতে তৈরি করা হয়েছে। আসলে এটা কিভাবে হলো এবং এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এই সরকারি অসাধু কিছু কর্মচারী এবং কর্মকর্তা আছে, এবং যেটা হয় ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে লেজু করে তাদের একটা মোটা অঙ্কে টাকার বিনিময়ে এই ভূমিগুলো অবশ্যই সাধারণ মানুষের নাগালে বেড়ে চলে যাচ্ছে। সাথে সাথে এই অসাধু চক্ররা শুধু এই ভূমিদস্যু না, সাধারণ ভূমিহীন যারা, তাদেরকেও এই খাস জমি থেকে অবশ্যই বঞ্চিত করছে। বিগত বিএনপি সরকারের আমলে এরকম কোনো অবস্থা ছিল না। এই বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এই শিল্পনগরের গাজীপুররা ধ্বংসের পথে বয়ে দিতেছে। কারণ হলো এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই এলাকার জমিন সব কিনা বাউন্ডারি করে রেখে দিব, কিনবো হয়েছে এক পাহি, বাউন্ডারি করবো আরো খাস খুশ নিয়ে 3 পাহি। এই সরকার খালি মনে করেন যে অনুমতি দিয়ে দিচ্ছে মিল ফ্যাক্টরি করবার নিগায়, কিন্তু গাজীপুরের উন্নয়ন হচ্ছে না, আরো উন্নয়নের সাথে ক্ষতি হইতেছে। ইন্ডাস্ট্রি হওয়ার কারণে এলাকার অনেক বেকার যুবক যারা চাকরির সুযোগ পাচ্ছে, এবং এই ধরনের কোনো প্রমাণ দিতে পারবেন না যে জোর করে অমুক জায়গায় তার জায়গা নিয়ে মেল ইন্ডাস্ট্রি করছে, এই ধরনের কি না। আর সরকারি খাস জায়গার যে বিষয়টা আসছে, এটা আওয়ামী লীগের আমলে খুব কম জায়গায় এই মেল ইন্ডাস্ট্রি হচ্ছে এই সরকারি জায়গায়। কারণ এটা সরকারি, আমাদের আওয়ামী লীগ সরকারের লোক যারা আছে তারা এটার সাথে যুগ সাজস করে এটা খায় না। আচ্ছা, ওনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, এই ক্ষমতা হচ্ছে আওয়ামী লীগ, প্রভাব কি বিএনপি দেখাবে না আওয়ামী লীগ দেখাবে? অবশ্যই আওয়ামী লীগ দেখাবে। 1 মিনিট, তাহলে অবশ্যই আমি যদি আওয়ামী লীগ করে থাকি, তাহলে আমি আমার ছত্র চাই আপনি একটা প্রভাব পাবেন, এটা। আর দ্বিতীয় কথা, ওনার কথা ওই আলাদা কথা আসতেছি যে মেল ইন্ডাস্ট্রি কর এই ক্ষতি হয় নাই, মানলাম ক্ষতি হয় নাই, অবশ্যই ক্ষতি হয় নাই। কারণ হলো আমার ছেলে চাকরি করবে, কিন্তু যদি মেল ইন্ডাস্ট্রি না করা জায়গা কিনবো 10 পাহি 12 পাহি মনে করেন একটা মানকাসি ফেলা থয়ে দেয়, একটা সাপোজ আপনি যদি মানত যা থাকে, আমি প্রতিদিন যাই, আপনি যদি সপ্তাহে একবার যাতেন দেখতে পারবেন। আপনি যদি উত্তর দিকে চান, যেদিকে চোখ যায়, দক্ষিণ দিকে 14 জায়গায় আমার মনে হয় না 1 ডিসিমিল রেকর্ড জায়গা আপনার আবাদি করার মতো আছে। এই প্লটগুলো যখন বরাদ্দ হয়েছে সরকারি খাস জায়গা, তখন বিএনপির আমল হয়েছে 30 বছরের নামে এই প্লটগুলো বরাদ্দ হয়েছে। তাদের প্রত্যেক বাড়িতে ছেলে সন্তান স্ত্রী পুত্র যা কিছু আছে, চাচাতো ভাইটাই যা কিছু আছে, শরিকানা, প্রত্যেকের নামে একটা করে প্লট আছে। প্রত্যেকটা ধনাঢ্য ব্যক্তি এবং বিএনপির প্রভাবশালী ব্যক্তি যারা, একটা প্লটের 3টা করে নাতিপুতি সব পেয়ে দিতেছে। এটা শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে এটা করছে। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বনাঞ্চলের মধ্যে ভারী শিল্প কারখানা যদি স্থাপিত হয়, তাহলে বনভূমি
কাটা যাবে, 100% গাছ কাটা যাবে, আমরা চাই এটা। এতে কি পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না? এই অগণিত ফ্যাক্টরিগুলো হইতেছে, কিন্তু সরকারের কোনো দৃষ্টি নাই। এই একটা ফ্যাক্টরি হলো, এটার যে বজ্রটা এই বাইর হবে একটা ভালো জায়গায় যায়, এটার কোনো ব্যবস্থা নাই। এই সরকারের আমরা ওনার কথা আমলে শুনবো। একটা প্যারাসিটামল ফ্যাক্টরি রয়েছে মাওনাতে চকপাড়া, ওই ফ্যাক্টরির নিগা চকের মধ্যে মনে করলেন যে 5,000 বিঘা সম্পত্তি আছে, একটা সম্পত্তি তো ধান হয় না, সমস্ত ধান ফসল মনে করলেন যে জৈলাপুরা জায়গা। শুধু তাই না, এই ফ্যাক্টরিগুলোর কারণে বজ্র নিষ্ক্রিয় সুব্যবস্থা না থাকার কারণে আমরা আজকে একটা ফ্যাক্টরি বাসে একটা বাড়ি করছি, এই ফ্যাক্টরিতে মনে করলেন যে একটা টিউবওয়েল করে পানি খামু, এই পানিটা পর্যন্ত আমরা ভালো পানি খাইতে পারি কিন্তু ইটিপি তো বাধ্যতামূলক এবং এদের তো বর্জ্য ব্যবস্থাপনা থাকা উচিত, এবং সেই বর্জ্য ব্যবস্থাপনা কি রক্ষা করা হচ্ছে না? না না, কিছুতেই না, এটা বলার কোনো লোক নাই। ভালো পানি আমি মনে করি খাইতে পারি না। গাজীপুরে কথা শুনবো। ফ্যাক্টরি হওয়ার টিউবওয়েলের কারণে পানি খাইয়া কথা শুনবো, আপনার কথা শুনবো। বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছি। সেই আক্রান্ত হয়ে আমাদের গাজীপুরের সাধারণ মানুষ ডাক্তারখানায় যায়, আমাদের অর্থনৈতিক অভাবের কারণে বিভিন্নভাবে আমরা সুচিকিৎসাটা নিতে পারতেছি না, শুধু এই গাজীপুরের শিল্প কারখানার বজ্র ব্যবস্থাপনা ভালো সঠিক না থাকার কারণে। এই অঞ্চলে যদি এই শিল্প অঞ্চল গড়ে না উঠতো, আমার আজকে এই জমির দাম বাড়তো না, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হতো না, এবং গ্যাস বিদ্যুৎ আমরা হয়তো বা এত দ্রুত পেতাম। আচ্ছা, উনি একটি কথা আসছে, সেটা হচ্ছে গ্যাসের বিষয়টা। আচ্ছা, গাজীপুরের গ্যাসের অবস্থাটা কি একটু বলুন। শুনেন একটা মিনিট, মেম্বার সাহেব। গ্যাস মনে করলেন যে গাজীপুরের গ্যাস কইতাছে, হেরা কইতাছে খুব ভালো। সরকার তো মনে করলেন যে যেটা কইতাছে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, অথচ বিদ্যুৎ কোন সময় আর কোন সময় যায় তার কোনো খবর পাই না। বিদ্যুৎ বাদ দেন, আল্লাহু গ্যাস আকবার করে সম্বন্ধে আজান দেওয়া শুরু করে, গ্যাস কথা আল্লাহু আকবার, বিদ্যুৎ নাই, চলে গেছে। এই অবস্থা। আর গ্যাসের অবস্থা মনে করলেন যে এই গ্যাস তো কোনো গাজীপুরবাসী তো গ্যাস চোখেই দেয় না অন্তরি। এই যে আপনি একটা মিথ্যা কথা বললেন যে আল্লাহু আকবার বললে তখন বিদ্যুৎ চলে যায়, এটা আপনার একটা ডাহাপাড়া মিথ্যা কথা। কারণ অবশ্যই না, অবশ্যই আমি মনে করি আমরা ওনার কথা শুনবো। শুরু থেকে আমরা ওনার কথা শুনবো, বিএনপি কি অবদান আছে? ওনার কথা শুনবো। ইফতারের সময় এবং সেহরির সময় বিএনপি অবদান আমরা দেখাবো। অল টাইম বিদ্যুৎ পাচ্ছি। আজকে গাজীপুরে তিতাস 3,500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই যে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের এই অভিযান, পাশাপাশি গ্যাসের কি ধরনের অবস্থা গাজীপুরে? শুনেন, এটা টিভিতে মিডিয়াতে দেখাইতেছে অবৈধ করছে, কেটে দিছে, এক কান্দা কাটা দেয়, পরের লাইন মনে করে সিরিয়াল একটা লাগাইতেছে। আসলে এটা বাণিজ্য। সর্বোচ্চার এটা বাণিজ্য যদি নাই হতো, কাটতেছে এক বাণিজ্য। কারণ আপনি লাইন যদি কাটা দেয়, আপনি 5,000 টাকা দিবেন, 5,000 টাকা লাগাতেছে। আপনি যার কোনো একটা গ্যাস যদি বন্ধ থাকে, আমি চ্যালেঞ্জ, একটা বন্ধ নাই। আজকে যে 3,500 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে, এটা আমি মনে করি আমাদের এই সরকারের অবশ্যই সফলতা, যেহেতু এটা সরকারের রাজস্ব খাতে হারাচ্ছে। আচ্ছা, উনি যেমনটি রাজস্ব খাত হারানোর আচ্ছা, কারণে আপনার কথা আমরা বুঝেছি। উনি যেমনটি বলছেন যে এই যে 3,500 লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটি কঠোর অবস্থান হিসেবে উনি এটাকে দেখছেন। আপনি কিভাবে দেখছেন? এই যে দেখাচ্ছে মিডিয়াতে যে 3,500 কত জানি 3,500 3,500 লাইন সংযোগ বিচ্ছিন্ন করছে। একটা লাইন যদি সংযোগ বিচ্ছিন্ন আপনি বাস্তবে দেখাতে পারেন, আপনি চ্যালেঞ্জ হইতেছে না। কেন আমি এটা আমার ভুক্তভোগী, আমার নিজের আপন জনকে লাইন চালাতে অবৈধ লাইন, কারণ হয়তো আপনি কবেন আপনি অবৈধ, আমার আপন জন লাইন চালাতে অবৈধ পাবে। 90,000 টাকা দিয়ে অবৈধ লাইন নিছে, আগের দিন কাটা, আবার এক লোক পিছতে গেলে আবার 5,000 টাকা জোড়া লাগাতে দিয়ে যা। কিন্তু এটা দেখানোর জন্য খালি শুধু এটা এক। আর দ্বিতীয়ত কথা বলে আলতাফ ভাই বা এই যে রাজ্জাক ভাই যে কথা বললো যে তারা দুর্নীতি পছন্দ করে না, আমি ভাই একটা ছোটো করে ব্যবসা করি, ভাই মুরগি ব্যবসা করে, ঢাকা শহর বুঝলে মুরগি কিনি এলাকা থেকে, মুরগি কিনে চলে যাই, পুলিশে আঙ্গুর দেখলে মনে করে কেন মুরগি চুরি করে নিয়েছি। ভাই আমরা কি তাই চুরি করে নিছি কি? উনি বললো যে আমাদের সরকারের সফলতা কি আর ব্যর্থতা কি। আমাদের সরকার সফলতা ছিল না একটাও, কিন্তু আমরা তো সরকার একই, আমি পরে বলেন। আর দ্বিতীয় একটা কথা হলো 96 পর্যন্ত তখন আওয়ামী লীগ সরকার ছিল, আপনার কারফু দিছিল, মানে যে অবরোধ দেওয়ার পরে বিএনপির দুই সাইডে দিয়ে পুলিশ তারা করে দিছিল, আর আওয়ামী লীগটা মাঝখানে মিছিল করেছিল। এটা কিন্তু আওয়ামী লীগের পুলিশ, তখন কিন্তু বিএনপির পুলিশ ছিল। দুই লাইনে আওয়ামী লীগের বিএনপির যে পুলিশ ছিল, মানে বিএনপি বলে আর কি, দুই সাইডে ছিল পুলিশ, মাঝখান দিয়ে আওয়ামী লীগ মিছিল করে গেছে। আর এখন কি তা করতে পারছে? এবার আমরা একটা বিষয় আসি, সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত এবং স্বাভাবিক করার জন্য পুলিশের একটি সাঁড়াশি অভিযান চলছে এবং প্রায় 9,000-এর বেশিও কিন্তু গ্রেফতার হচ্ছে সারা দেশে, 9,500-এর মতো। এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? এখন এই বিষয়টা যেহেতু আমরা টেলিভিশনে খবর দেখতেছি যে সারসী অভিযানের মাধ্যমে গতকালকেও দেখলাম যে 9,000-এর উপরে গ্রেপ্তার হয়ে গেছে। তো এখানে যারা আমরা দেহা দৃষ্টিকে দেখতেছি যে আসলে সন্ত্রাসীর চাইতে সাধারণ পাবলিকই ধরা খাইতেছে বেশি। এই হিসাবে যেমন আর কি আমরা খুব আতঙ্কে আছি। হ্যাঁ, যদিও ফুলবাড়ি ইউনিয়নে এরকম আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো সহিংসতা রাজনীতি নাই, আমরা বিগত দিনে ভালোভাবে চলে যেতেছি, কিন্তু তারপরেও আমরা একটু আতঙ্কে আছি যে কোন সময় কি হয়ে যায়। এটা হলো একটা বিশেষ অভিযান। আমি বলতে চাই এই বিশেষ অভিযানে
আপনারা আইন শৃঙ্খলা অবস্থাও ভালো চাবেন, আবার যখন আপনারা এই চোর বাটপার জঙ্গি এবং এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আমরা রুখে যখন দাঁড়াবো, তখন আমরা এই জঙ্গিকে যখন ধরে আনম, তখন আপনারা বলেন যে এটা আমাদের বিএনপি নেতা কর্মী। এটা আপনাদের আমি মনে করি অভিযান বুঝি না, একজনের কথা শুনবো আমরা আপনার কাছে। এই যে অভিযান সরাসরি একটা অভিযান, কারণ এইখানে বাবুল সাহেবের স্ত্রী মারা গেছে। আমিও আপনাদের সাথে দুঃখ প্রকাশ করতেছি। একজনের কথা শুনি। প্রকৃত পক্ষে যে অপরাধী তাকে অ্যারেস্ট করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। না, আমার ওনার কাছে একটি প্রশ্ন আছে। সরকার আজকে এই বাবুলের স্ত্রী মারা যাওয়ার পরে সারস্বী অভিযান শুরু হলো। বিগত দিনে পূর্বে সাগর রানী হত্যা হয়েছে, কয়টা লোক বাংলাদেশের সারস্বী অ্যারেস্ট করা হয়েছে? সাম্প্রতিক সময়ে গত 5 মাসে 69 জন টার্গেট কিলিং এর শিকার, শুধুমাত্র বাবুল আক্তারের স্ত্রী না, আপনার অবগতির জন্য জানাচ্ছি, এর মধ্যে 29 জন সংখ্যালঘু। তো সার্বিকভাবে নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম, আপনার মূল্যায়ন কি? সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা মোটামুটি স্বাভাবিক, 100% না হলেও মনে করেন যে মোটামুটি যেটা অন্যান্য সরকারের চাইতে অনেকটা 90% আমাদের এই সরকারের আমলে সফলতা আছে। আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপি থেকে একটি অভিযোগ করা হচ্ছে যে এই সারাশি অভিযানে আসলে বিএনপির নেতাকর্মীকে টার্গেট করা হয়েছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি মনে করি এটা একটা ভিত্তিহীন কথা। এরা ভোটে না যায় ভয় জনগণ তারা প্রত্যাখ্যান করছে, বিএনপিকে প্রত্যাখ্যান করার কারণে এরা একটা অপকৌশলে এই হামলাগুলো চালাচ্ছে এবং এই অপকৌশলে হামলা চালানো। আমি বলতে চাই আমেরিকা সারা বিশ্বকে শাসন করে। এই 3 দিন আগে আমেরিকা জঙ্গি হামলায় 150 লোক আহত হয়েছে। সেখানে আমি মনে করি বাংলাদেশে আমরা বসে কথা বলবো, ওই আমেরিকার চেয়ে আমি মনে করি বাংলাদেশে আইন শৃঙ্খলা অনেক ভালো। 9000 লোক সারস্বী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গতকালকেও ওখানে আপনাদের মিডিয়াতে দেখাইছে যে মাত্র 36 জন না 37 জন মাত্র জেএমবি বা জঙ্গলিবাদের লিস্টেতে আছে। আর বাকি লোকগুলা কি? বাকি লোকগুলার তথ্য কিন্তু এখনো দিতে পারে নাই যে তারা কি। তারা আসলেই ওই সাধারণ পাবলিক। কি কইছি বুঝছেন? হেরা একার ধামা শক্তি যেটি আছে খালি ধরে নিয়ে গেছে, ওখান থেকে 36 জন বাই করছে, আর বাদ বাকি গুলো তো ধরে নিয়ে ঠেকে গেছে গা। অনার কি করবো বইরে থু। একটা কারণ হয়েছে যে বিএনপিরা ওই আপনার 6 মাস ধরে কাউন্সিল করার জন্য চেষ্টা করতেছে। বিএনপি যখন কাউন্সিল করার পুরো চূড়ান্ত পর্যায়ে কাউন্সিলমুখী হয়, যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায় তখন এটা বাধা সৃষ্টি করে। এটা একটা বাধা হতে পারে, এটা ধরে নিতে পারি আমরা, কিন্তু যে লোকটা মারা গেছে তার জন্য আমরা বিচার হোক চাই আমরা, কারণ কিন্তু এই 9000 লোক তো জঙ্গি না। একের পর এক যে এতগুলো হত্যাকাণ্ড হচ্ছে, একটা অপরাধেরও কোনো বিচার নিশ্চিত করা গেল না, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তদন্ত করে বার করছে, ওনার বিচার হয় নাই যে তা না, কারণ একটা দৃষ্টান্ত দেখান। নারায়ণগঞ্জের 7 খুনের আসামি নূর হোসেন, তাকে কিন্তু অলরেডি ভারত থেকে তাকে বাংলাদেশে আনা হচ্ছে এবং সেই বিচার কার্য চলছে। শেষ করো, সেটা একটা নির্ধারিত জায়গায় যে আপনি শেষ করতে হবে, এটা তো গ্রাম্য সালিশ না, এটা হলো 7টা খুনের আসামি, সেটা উপযুক্ত প্রমাণ সহ সেটা যে সময় প্রমাণিত হবে ওই সময় সেটা রায় দিতে হবে। এই যে শিশু রাজন হত্যা মামলা 1 মাসে দ্রুতভাবে কিন্তু এটা শেষ হয়েছে। অতএব সরকারের সদিচ্ছা থাকলে কি দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় কিনা আপনি কিভাবে মূল্যায়ন করেন? অবশ্যই সেটা উপযুক্ত প্রমাণ ছিল বিধায় ওটা দ্রুত হয়েছে, আর এগুলা উপযুক্ত তথ্য উদ্ঘাটন ছাড়া তার এটা শেষ করা যাবে। আপনি মনে করছেন যে 7 খুনের মামলার উপযুক্ত প্রমাণ এবং তথ্যের ঘাটতি রয়েছে, এই বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অবশ্যই না। আপনার কথা আসবো। এরপরে কি প্রমাণ থাকতে পারে? আমার জ্ঞানে ধরেন এটা সরাসরি একটা ব্যক্তি যদি স্বীকার করে তারপর আর কোনো প্রমাণ থাকতে পারে না। আপনি স্বীকার করেন আপনার সাথে আর কে আছে, ওটা আরো লোকজন আছে, সেই তথ্যগুলো অবশ্যই স্বীকার করার পরে আর কোনো প্রশ্ন করতে পারে না। এই সরকার যেটা মনে করতেছে যে না এই খুনের এই অপরাধের বিচারটা করতে হবে সেটাই করতেছে, আর যেটা মনে করতেছে না এটা করতে হবে না, এটা আমাদের পিতনবুঝি করতে হবে, এটা একটা দলীয় লোক, তাকে একটু ছাড় দিতে হবে, সেটাই একটু ডিলে করতেছে। তার প্রমাণ সাগর রনি হত্যার পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছিল যে 24 আওয়ার টাইমের ভিতরে এই খুনিকে ধরা হবে। 48 আওয়ার, কিন্তু আদৌ কিন্তু 5 বছর মনে অতিবাহিত হয়ে গেছে, সাগর রনি হত্যার কোনো ন্যূনতম একটা তথ্য কিন্তু উদ্ঘাটন হয়নি। আচ্ছা, আমরা এবার একটা ভিন্ন বিষয়ে যাব, সেটা হচ্ছে আসন্ন ঈদে কিন্তু এই গাজীপুরে ভয়ঙ্কর যানজট তৈরি হয়।
এবং এর মধ্যেই কিন্তু গাজীপুরে 15টি পয়েন্টকে নির্দিষ্ট করা হয়েছে যেখানে দুর্ঘটনা বেশি ঘটে এবং যানজটটা বেশি। আসলে এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আসলে কি এই যে গাজীপুরে আপনি যে কথাটা বলেন যে 13টা জায়গা নির্ধারণ করা হয়েছে, 15টা ঈদের মৌসুমে ট্রাফিক জ্যাম থাকবে, আমি মনে করি বাংলাদেশের প্রশাসনের দিক, ডিএমপি পুলিশ এবং ওই যে হাইওয়ের পুলিশ, রোড হাইওয়ে, এরা যদি সচেতন থাকে, ফাটা কৃষ্ণর মতো যদি এরা ঘোষণা মনের থেকে ইচ্ছা করে যে না আমি এই রমজানের ঈদে আমরা যানজট মুক্ত রাখবো, এরা আসলে পারবো। কিন্তু তা না করে তারা যদি মনে করে যে না ঈদের বাজারটা আমাদের ঈদের বাজারটা ভারী করতে হবে। আমরা তো দেখছি যে সড়ক এবং সেতু মন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন, এই বিষয়ে কিভাবে মূল্যায়ন করছেন? সেতু মন্ত্রীকে ধন্যবাদ। তার মতো মন্ত্রী মনে করেন আওয়ামী লীগ আমার পছন্দ নাই, একটা মন্ত্রী পছন্দ, এটা বিএনপির তার আমার ভালো লাগে, তার ধন্যবাদ। কিন্তু তার কথা কে শুনে? যানজট লাগায় এরা পুলিশের লাঠি দা কুতা মারা ধরে রাখছে, মনে করেন ড্রাইভার বসে কথা শুনুন, আমরা বসে কথা আমি একটা ব্যক্তি দেখা বসেন বসে পুলিশের লাঠি দা কুতা করে ধরেছে ড্রাইভারে, আর এক আধা মনে করেন টাকা হাতে, অথচ রাস্তাঘাট যানজট বার করেছে। কিন্তু এরকম যদি সচেতন না হয়, পুলিশের সচেতন না হতে পারে, বাংলাদেশে যানজট মুক্ত হবে না। এইখানে যদি ঢালাওভাবে শুধু খালি পুলিশের উপরে সকল দায় দায়িত্বটা বর্তায়, আমাদের ড্রাইভার, হেল্পার এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি তাদেরকে প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাব যে আসলে গাজীপুরের সড়ক বেহাল দশার শিকার। আমরা এই সামনের যে রাস্তাটি দেখেছি খুবই করুণ অবস্থা। আসলে গাজীপুরের এই সড়কের এই সমস্যাটার এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? এখন যদি বলতে যাই আমার প্রতিপক্ষ বন্ধু আবার আমার প্রতি খেপে যাবো না, আপনি বলেন। তার কারণ হলো এখানে আমার মনে হয় না 25 বছর যাবত মনে করে কোনো বিএনপির কোনো এমপি পাস করতে পারছে। ক্ষমতায় আসছে বিএনপি কিন্তু কোনো এমপি পাস করতে পারে নাই। এর আগেরও আমাদের ছিল 3 বার না 4 বার, 4 বার মনে ছিল। এই আকমে মোজাম্মেল সাহেব উনিও 2 বার। এর আগেরটা আমি বলে গেছে প্রথম যেদিন আসলে জায়গা যে আমি এই দ্বিতীয়বার যদি কখনো এই জায়গায় আসি আমি কালো রাস্তাতে আসবো। আমার না দেখে বুঝতেছেন আমরা, আপনি আমার না দেখে বুট দিচ্ছেন। আমার বাড়ি হলো দিনারসম নাকি কি বলে, অনেকেই বলতো যে বারাটা এটা হাইটা করতে যে আমার না দেখে বুট দিচ্ছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা। আমি যদি আবার কখন দিন এখানে আসি, আমার পরের স্টেপ যদি আসা হয় আমি কালো রাস্তাতে আসবো। আমি কি জানি, আমি জানি না আমার বন্ধু কি কালো রাস্তা পাইছিল কিনা, তারা বলতে পারবো, আমি দেখিনি আর কি। গত 15 সালের স্পোর্টসে এসে ওইখানে মন্ত্রী বলছিল যে আগামী বছর যদি আমি এখানে স্পোর্টসে আসি তাহলে আমি পাকা রাস্তাতে আসবো। সে পাকা রাস্তা সে কমপ্লিট করতে না পারলেও সেখানে সে খোয়া ফেলাইয়া সেই স্পোর্টসে সে আসছে, তার কথা রাখছে এবং কাজ চলমান আছে, সেটা চলতেছে। এই রাস্তাটা এভাবেই চলবে চায়ের কাপের ঝড়। আগামীতে অন্য কোথাও অলিম্পিক নাটক স্পোর্টসের সৌজন্যে দেখা হবে চায়ের কাপের ঝড়ে। সেটা অবশ্যই আপনি